নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে। ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার লক্ষ্যে। আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মোহনবাগান ক্লাবে ধুন্ধুমার, দুপক্ষের মধ্যে তুমুল গণ্ডগোল, মারামারি। আসলে শনিবার ছিল মোহনবাগান ক্লাবের এজিএম। মার্চে নির্বাচন হওয়ার কথা, কিন্তু বিরোধী গোষ্ঠীর অভিযোগ শাসক গোষ্ঠী নির্বাচন চাইছে না, কিন্তু তাদের দাবি নির্বাচন। গণ্ডগোলের আশঙ্কা আগে থেকেই ছিল, তাই শুক্রবার নাকি ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ দুপক্ষকে সঙ্গে নিয়ে ময়দানের অন্য জায়গায় আলোচনায় বসেছিলেন, কিন্তু সেই আলোচনায় যে কোনো সুরাহা হয়নি তার প্রমাণ শনিবারের তীব্র গণ্ডগোল। সংবাদ মাধ্যমকে ক্লাবের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, প্রধান গেট বন্ধ করেই শুরু হয় এজিএম, তারপরই ধুন্ধুমার। দেবাশিস বাবু বারবার করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিভাবে সেই চেষ্টা করছিলেন। জুন মাসের পরে হবে, জুলাই মাসের পরে হবে, ইত্যাদি ইত্যাদি। কে চেষ্টা করছেন? এটা জেনারেল সেক্রেটারি, উনি এই বারবার বলার চেষ্টা করছেন এখন সময় আসেনি, আগে ভোটার লিস্ট তৈরি হোক, সেটা জুন মাসের পরে হবে, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়। এবং অবশ্যই ডেলিভারি ইলেকশন পিছিয়ে দেওয়া। এবং গতবার আপনারা সবাই জানেন কি ঘটেছিল 2022-এ ইলেকশনটাকে পুরোপুরি বানচাল করে সিলেক্টেড একটা কমিটি পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল। ওরা এবার আবার চাইছে এই ধরনের কোনো কিছু করে যাতে ইলেকশনটাকে বানচাল করে দেওয়া যায়। সেটা সঠিকভাবে সৃঞ্জয়বাবু বিষয়টা উল্লেখ করেছেন। তখন ওদিক থেকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ, অকথ্য ভাষায় এবং আজে বাজে ইনস্টিগেশন করা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তার ফলস্বরূপ কিছু একটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা এটা বলতে চাই যে আমাদের নির্বাচন চাই এবং সঠিক সময় নির্বাচন। মার্চ মাসে এই কমিটির মেয়াদ শেষ, আজকে এজিএমের পর। এরপর যেটা থাকছে এটা কেয়ারটেকার কমিটি, আর এক্সিকিউটিভ কমিটির অস্তিত্ব থাকে না এজিএম এর পর। লাস্ট এজিএম কোনো রুলস নিয়ে কিছু ঝামেলা হয়েছিল? রুলস নিয়ে কিছু না, গন্ডগোলটা হয়েছে যে উনি বিষয়টাকে লিঙ্গার করার চেষ্টা করছিলেন। জেনারেল সেক্রেটারি উনি বলছেন এখন এটা হবে না, এটা জুন মাসের পরে হবে, জুলাই মাসে হবে, ভোটার লিস্ট তৈরি হোক, ভোট পিছু, মানে এটাকে যতটা সম্ভব খেলা হচ্ছে পিছবার জিনিসটাকে অবশ্যই। এবং সঞ্জয়বাবু সঠিকভাবে বিষয়টাকে উল্লেখ করেছেন, উনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। ইলেকশন হওয়ার কথা মার্চে, এই মার্চে 18 তারিখে এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে। চেয়ারতলে মারপিট দেখা গেল, তার কারণ হচ্ছে প্রধানত আমি তো বললাম যে ওদিক থেকে কিছু লোকজন তারা বিভিন্ন সময় ইনস্টিগেট করছিল। যারা আমরা ইলেকশন চাইছিলাম, আমরা বলেছি উই ওয়ান্ট ইলেকশন, আমরা প্ল্যাকার্ড দেখাচ্ছিলাম, আমাদের উদ্দেশ্য করে। কি প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন আপনারা? প্ল্যাকার্ড কিছুই আনা হয়নি, উই ওয়ান্ট ইলেকশন, এটাই প্ল্যাকার্ড। উই ওয়ান্ট ইলেকশন, এটা দাবি তুলেছিলেন আপনারা? হ্যাঁ, এটা আমরা দাবি তুলেছি। তখন বলা হয় কেন তুললেন? এইটাই দাবি, এটা পরিপ্রেক্ষিতে ওখান থেকে বিভিন্নভাবে ইনস্টিগেট করা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করি, তার ফলে হয়তো একটা ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে। সেটা অনভিপ্রেত, আমরা সেটা চাই না, কারণ সবাই মোহনবাগান পরিবার। এমন ঘটনায় সাধারণ সদস্যরা ব্যতীত। মোহনবাগান ক্লাব একটা পরিবার, এখানে এসব কেন হবে? প্রচণ্ড দুঃখের সঙ্গেই জানাচ্ছেন সাধারণ সদস্যরা। দিয়ে মেম্বারদের মারামারি হচ্ছে, এটা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। সবাই মোহনবাগানি আমরা, কিন্তু এখানে আগে প্রাক্তন সেক্রেটারি সঞ্জয় বসু আর বর্তমান সেক্রেটারি দেবাশিস দত্ত, মনে হচ্ছে আমাদের যে দুজনদের লবির বোধহয় ভাড়া করা গন্ডারা নিয়ে এসে নিজেদের মধ্যে চেয়ার তুলে মারামারি, যেটা কোনোদিন আমরা ভাবতে পারি না। মেম্বারদের মধ্যে এবার কে কার লবি তো বোঝা যাচ্ছে না, চেয়ার তুলে মারামারি করছে। সঞ্জয় বসু আইনের কথা তুলে ধরেছেন, দেবাশিস বাবুও আইনের কথা বলছেন, কিন্তু শুনতে হবে তো। তারপরে চেয়ার তুলে মারামারি মেম্বাররাই শুধু মেম্বাররাই চালাও, তাহলে মেম্বাররাই মারপিট করলে মেম্বারদের মধ্যে লবি তৈরি হয়ে গেছে। যে খোদ সচিব দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের এজিএমে হওয়া এমন ঘটনাকে বড় করে দেখতে নারাজ। তার মুখে ইতিহাসের কথা। ক্লাবের এজিএমে আগে যা গন্ডগোল হয়েছে, দেবাশিস মনে করিয়ে দিতে চাইলেন সেই সব কথাই। 94 থেকে 2005 কোনো এজিএম হয়নি, তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা, অনেক এতে চলছে। 2005-এর পর থেকেই চলছে, প্রপার টাইমে ইলেকশন হয়, প্রপার টাইমে কমিটি তৈরি হয়, তো সেই জন্য। আর এজিএমে গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে, আজকেরটা কোনো ব্যাপারই নয়। আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না, ক্ষুদ্র বলবো না, ঘটনাই নয়। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, কোথাও কোনো সমস্যা নেই, সময় মতো নিয়ম মেনেই হবে মোহনবাগানের নির্বাচন। নানা রকমের আলোচনা হয়েছে, শুধু একটা নয়,
অনেকে অনেক রকম আলোচনা হয়েছে। ফুটবল স্কুল খোলার দাবি এসছে, যে শনি রোববার করে ফুটবল স্কুল খোলা হোক, অনেক ধরনের দাবি এসছে। দাবি তো এগুলো নয়, এগুলো হচ্ছে তাদের বক্তব্য। দাবি কথাটা এর সঙ্গে একমত নই আমি। আর ইলেকশান ওরা যত তাড়াতাড়ি, কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশান নিয়ে, কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশন হবে, যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে। সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো। সেরকম হলে আমরা আইনজ্ঞর পরামর্শ নেব। সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছে, মানে তারা বলছে যে মানে পারলে আজকে হয়, সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিংয়ে। তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞের মতামত নেব, নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হওয়ার সেটাই সেই টাইমে হবে। আজকে যেটা বাইরে থেকে শোনা গেল, ভেতরে সম্ভবত দেখাও যাচ্ছিল চেয়ার নিয়ে মারামারির দিকে তেড়ে যাওয়া, গন্ডগোল হয়েছে, একজন আহত হয়েছে এই মুহূর্তে, আমার জানা মহিলা সদস্য তার হাতে লেগেছে। দেখুন, ধাক্কাধাক্কিতে হয়েছে হয়তো, কিন্তু চেয়ার দিয়ে মেরেছে বলে আমার জানা নেই, এরকম আমি দেখিনি। আর দেখুন, আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব, এর উত্তেজনা থাকবেই। আমরা ফুটবলের সমর্থক, 90 মিনিটের আমাদের শরীরে আগুন ধরে, তো সেই জন্য উত্তেজনা থাকবেই। আমরা হকি খেলি, আমরা অ্যাথলেটিক্স খেলি, আমরা জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত 4 বছর, আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই। তো সেই উত্তেজনাতে বশত অনেক কিছুই হতে পারে, কারণ আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি। তো সেই জন্য ওটা খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল। তারপরে মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু। তারপরে আমি একটু আগেই দেখছিলাম একজনকে চাইছিল, তারা এখন বসে দুজনে চা খাচ্ছে এই মিটিংয়ের পরে। আমি বললাম কিরে, বলে ওখানে যাওয়ার হয়ে গেছে, এখন বসে চা খাচ্ছে। এইগুলো হয় ক্লাবে, এগুলো কোনো নতুনত্ব নয়, ছোট ঘটনা, ছোট নয়, এটা ঘটনাই নয়। প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু জানান, এজিএমে বড় কোনো ঘটনা ঘটেনি। তিনিও আশাবাদী দ্রুতই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বেসিক্যালি দেখুন, ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে, বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে। আমার কিছু ইলেকশন নিয়ে কথা ছিল, সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল। তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি, এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব নিয়ে ব্যস্ত আছেন। সো 15 ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে, এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে, তো সেটা দেখা যাবে। কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ, যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনা যারা হয় সেমনি হয়েছে। এবার তো ইলেকশন নিয়ে তোমরা কি চাইছো? ইলেকশন নিয়ে আমাদের একটাই দাবি যে ইলেকশনটা স্বচ্ছভাবে করা হোক। মোহনবাগানের ইলেকশন যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল, সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল, তো সেটা ফলো করা হোক, কারণ 3 বছরের টার্ম হয়ে গেছে। এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে 2021 সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশনটা সম্পন্ন করে, সেই দ্রুততাই দেখি এবছরে ইলেকশনটা তারা সম্পন্ন করবে। তোমরা ইলেকশন হলে আপনি কি দাঁড়াচ্ছেন? সেটা অন্য পরের ব্যাপার, আগে ইলেকশনটা ডিক্লেয়ার হোক, আমার লোকেরা আছে তখনকার, যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে। যে কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই, মোহনবাগান ক্লাবের ইলেকশন হওয়া উচিত, এবং সদস্যরা যাকে চাইবে তাকে নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য। ইলেকশনটা তোমরা কবের মধ্যে চাইছো? 18ই মার্চ 2025-এ 3 বছরের টার্ম শেষ হচ্ছে। মোহনবাগান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয়, তো আমি আশা করব এর মধ্যে কমিটি তার কাজ শুরু করবে। দেখুন, যে কোনো একটা বাড়িতে 10টা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে।
তো এটা একটা মোহনবাগানের পরিবার, এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে। এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই, এটা নিয়ে আলোচনারও কিছু নেই। কি বললেন কুণাল ঘোষ? মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষও জানিয়ে দিলেন কিভাবে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। ক্লাবের এজিএম, এটা এত বড় ক্লাবের এত বড় এজিএম এবং এত মেম্বার এসেছেন, এগুলো এটাই তো একটা দেখার মতো। যদি বলেন যে ছোটোখাটো কোথাও কোনো বিভাগ, কিন্তু প্রাণের স্পন্দন, এত রকম মানুষ আছেন, এত প্রজন্মের মানুষ আছেন, বর্ষিয়ানরা এসছেন, তরুণ প্রজন্ম এসছে, এটা তো মোহনবাগান ক্লাব। ফলে কোনো ইস্যু নিয়ে যদি কোথাও কারোর কোনো মত পার্থক্য থেকে থাকে, তারপর সবাই মিলে একসঙ্গে হই করে এজিএম শেষ করলেন। ফলে এগুলো কোনো বিষয়ই নয়। ফলে একদিকে যেমন কমিটি অত্যন্ত ভালো কাজ করেছে, আবার যারা নির্বাচনের কথা বলছেন, তো সচিব নিজেও তো নির্বাচনের কথা বলেছেন, তো সেই জন্য একটা ঠিক হয়েছে, একটা ফর্মুলা করে যা হবে, সংবিধানে যা আছে তার বাইরে তো ক্লাব করবে না। ফলে সংবিধান অনুযায়ী যা যা হবে ওখানে তো সচিব ঘোষণাও করে দিয়েছেন, এবং সেই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেমন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, যারা নির্বাচন নিয়ে রুলের অন্যরকম মানে যা যা ব্যাখ্যা করার করছেন তাদেরকে একটু ডেকে নিয়ে তাদের কথা শোনা হবে। ফলে এটা এমন কিছু বড় জিনিস না, এটা খুব সাকসেসফুল এগিয়ে পড়বে। জামশেদপুরের কাছে গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট হারিয়ে শহরে ফিরল মোহনবাগান। শুক্রবার ম্যাচ খেলে রাত 12টায় বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় টিম মোহনবাগান। শনিবার সকাল 6টায় শহরে পৌঁছয়। ফলে সারা রাত বাস জার্নি করে এসে শনিবার সারাদিন বিশ্রাম নিলেন দিমিত্রিরা। রবিবার সকালে ফের অনুশীলন। সাহাল সহ চোট থাকা অন্য ফুটবলারদের অবস্থা রবিবার অনুশীলনেই বোঝা যাবে। ইস্পাতনগরীতে 2 পয়েন্ট ফেলে রেখে এলো মোহনবাগান। সুযোগের পর সুযোগ নষ্ট করে জামশেদপুরের সঙ্গে ম্যাচ ড্র করে ফিরল। এত সুযোগ নষ্ট দেখে যেমন সমর্থকরা হতাশ, তেমনি প্রচণ্ড অসন্তুষ্ট কোচ মলিনা। তিনি বলেন, প্রথমার্ধে দল খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু অনেক সুযোগ নষ্ট হয়েছে। আবার শেষ 20 মিনিট দাপিয়ে খেলে প্রচুর গোলের সুযোগ তৈরি করেন ফুটবলাররা, সবই হাতছাড়া হয়। ফিনিশিং নিয়ে এত অনুশীলন করানোর পরও কেন এমন হবে, প্রশ্ন মলিনার। Today was not the day. Sometimes that things happen, you know, but they are working really hard. We are working about the finishing. I'm going to tell you something. Never in my life, as a coach, never I worked in training session, the finishing, more than here, this year. We are working a lot about finishing, trying to score, trying to help the players to score. Okay, today was not our day. We accept, but we are going to keep working in the same way because the goals. গোলের অনেক সুযোগ নষ্ট হয়েছে ঠিকই, 2 পয়েন্ট হাতছাড়া হয়েছে ঠিকই, তবে দল যে ফুটবলটা খেলেছে তাতে খুশি মোহনবাগান কোচ হোসে মলিনা। একদিকে যেমন জানিয়ে দিলেন ফিনিশিং নিয়ে আরও কাজ করতে হবে, তেমনি ফুটবলারদের কাছ থেকে এই ফুটবলটাই চান তিনি। But I'm absolutely happy and absolutely proud of my players. The way they play, the work they did, the character they prove in the last moments, trying to go, and trying to score. Okay, sometimes that things happen. You did almost everything to win, but finally we couldn't. We couldn't score 2 goals, and that's the football, right? রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জিততেই হবে লাল হলুদ ব্রিগেডকে। গোয়ার মাঠে সেই হিসাব নিকাশ সারা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এদিন শুরু থেকেই 4 বিদেশিকে মাঠে নামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে কোচ অস্কার ব্রুজো। সেলিস, হিজাজি এবং দিয়ামান্তাকোস তো রয়েছেনই, তবে ক্লেটনকে প্রথম একাদশে রাখা হবে কিনা সেটা নিয়েই হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত। এছাড়া এই ম্যাচে লাল হলুদ জার্সিতে মাঠে দেখা যেতে পারে চাকু মান্ডিকে। গোয়ার বিরুদ্ধে নামার আগে রক্ষণের দিকেই বাড়তি নজর কোচের। মাঝমাঠ সেলিস, বিষ্ণু নাওরেনদের দিয়েই সাজাচ্ছেন অস্কার। রবিবার শেষ হাসি লাল হলুদ কোচের মুখে ফোটে কিনা সেটাই দেখার। লাল হলুদের নতুন ভরসা রিচার্ড সেলিস। গোয়া ম্যাচ থেকেই সম্ভবত তার দৌড় শুরু হচ্ছে। অস্কার ভীষণ আশাবাদী সেলিসকে নিয়ে। তিনি জানান, মাত্র 2-3টি প্র্যাকটিসে তিনি সেলিসকে দেখেছেন, তাতেই নজরে পড়েছিল। মাঝপথে এসে দলের সঙ্গে যত তাড়াতাড়ি মানাতে পারবেন রিচার্ড ততই ভালো, সেই আশাতেই রয়েছেন লাল হলুদের হেড স্যার। ইজ আ শার্প প্লেয়ার, লট অফ কোয়ালিটি, পাওয়ার, so it's a player of last third that can help us with the problem of getting goals. That is one of our problems. We are creating a lot of chances,
but there are teams in the ISL that probably don't control the games a lot, but they have good actions in both boxes. They are efficient on boxes, and for example, Goa is one of them. So let's see. We are trying to do that. Apart from playing our brand of football, our idea of football, we are trying to be effective. So the new player definitely is going to help us to be more efficient on the last third. মাধি দালাল ও সল ক্রেসপো মাঝমাঠের দুই তারকা ছিটকে যাওয়ায় দলে কতটা সমস্যা হয়েছে অস্কারের মুখে সেই কথাই। তবে দিয়ামান্তাকসের ওপর তিনি অনেকটাই আস্থা রাখছেন। জানিয়ে দিলেন দিমির দরকার ছিল টানা কয়েকটা ম্যাচ খেলে যাওয়া। What we need is that he play 5 or 6 games, he get the match rhythm, he get the intensity, and also we have an addition of a new player with the idea, since we lose Talal, as I told you, and Saul, so imagine the problem of supply that we have on the box. So, and Dim is a player, again, that he likes to be there and receive balls. He's not a player that is going to go to the wing, that is going to come on the central areas of the midfield to combine. So, let's see if with the inclusion of the new player that we have, and when Saul recovers from injury, and Clayton that slowly is getting in a very good form, let's see if we see the Dimi that you asked, that was last year in Kerala Blaster and being the maximum scorer of the ISL. He has the conditions. The problem. রবিবার গোয়াকে হারাতে পারলে সুপার সিক্সের পথ একটু সহজ হবে বলে মনে করেন অস্কার ব্রুজো। কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে কি এই মুহূর্তে সুপার সিক্সে যাওয়া সম্ভব? কোচ অস্কার আত্মবিশ্বাসী, অবশ্যই সম্ভব। জানিয়ে দিলেন গোটা শিবির জানে একটানা জিততে পারলে সুপার সিক্সে যাওয়া কঠিন হবে না। ফুটবলার প্রভসুখান সিং গিল বলেন, দলে অনেক সমস্যা আছে ঠিকই, কিন্তু সুপার সিক্সের সুযোগ এখনো আছে। Do that, we are gonna have a boost. We are gonna understand that the things are working, and I tell you that we are not far from that. So I prefer to talk you in what we have to do game by game, that tell you the objective. I already told you the objective and the goal of the club. Top 3, top 2, and we are talking about top 6. So let's see. We are still not mathematically out, and we are still pushing for the top 6 spot. So what's the mindset within the team, given that it is Bengal and you are expected to maybe win almost every game and win trophies as well. So right now, what is the mood within the team and what is the mindset? Still, mindset is still positive, because what I feel that whatever place we have right now at this moment, they can still compete more than enough. মাঠের মধ্যে পিছিয়ে পড়লে কি হবে? মাঠের বাইরে মোহনবাগানকে টেক্কা দিল ইস্টবেঙ্গল। এবার প্রত্যেকটা জেলায় শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের ফুটবল স্কুল। বাংলার 23টি জেলাতেই শুরু হবে এই স্কুল। রবিবার সব জেলার প্রতিনিধিদের নিয়ে ক্লাবে দীর্ঘ বৈঠক ও দুপক্ষের চুক্তি সম্পন্ন হবে। এর ফলে একদিকে যেমন ফুটবলার তুলে আনতে পারবে, তেমনই ক্লাবের মার্কেটিংও হবে। গোটা বাংলায় ছড়িয়ে পড়বে লাল হলুদের কর্মকাণ্ড। এই জায়গায় মোহনবাগানকে পিছনে ফেলল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগান। সন্তোষজয়ী বাংলা দলকে শনিবার সম্বর্ধনা দিল মোহনবাগান। সবুজ মেরুনের পক্ষ থেকে গোটা দলকে 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। দুই প্রধানের সম্বর্ধনা পেয়ে আপ্লুত রবি হাঁসদা, চাকুমান্ডিরা। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নইমুদ্দিন, প্রসূন ব্যানার্জি, সাবির আলীরা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, বাংলার এই সাফল্য দেখার জন্যই তিনি আইএফএ সচিব অনির্বাণ দত্তর বিরোধিতা করেন। হ্যাঁ, বিরোধিতা করেছি এই সাফল্যটা দেখার জন্য। কারণ বিরোধিতা, আমারও বিরোধিতা হয়। একটু আগে আমাদের অ্যানুয়াল জেয়ার মিটিং হয়েছে, বিরোধিতা হয়েছে। কারণ বিরোধীরাই কিন্তু অ্যাকচুয়াল শক্তি তৈরি করে যারা সরকারে বসে আছে বা সরকারি চালায়। কারণ তাদের প্ররোচনাতেই মানুষ আরও ভালো কাজ করতে উৎসাহিত হয়। তো তারা যদি হারিয়ে যায়, বিরোধী শূন্য হয়ে যায়, তখন ভালো কাজ হয় না। কিন্তু সেই জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই সাফল্য এনে দেওয়ার জন্যে। এবং আমার অনুরোধ, যেরকম বিদেশিহীন মানুষরা বলল, আমি আরেকটা একটু এগিয়ে বলছি। আমি আগেও বলেছি, আপনি সেই চেষ্টা করছেন সম্পূর্ণ বাংলার মাটিতে। যারা যেদিন থেকে আইএফএ এই আইনটা এনে দেবে যে সান অফ দ্য সয়েল খেলবে কলকাতা লিগ, তবে থেকে মোহনবাগান সিরিয়াস হবে অ্যাবাউট দ্য কলকাতা লিগ। এটা এখন আপনাকে কথা দিলাম, যদি এবছর হয়, এবছর থেকে এই সিরিজ। এটা আমার দীর্ঘদিনের লড়াই। গত 3 বছর ধরে চিৎকার করছি যে অন্তত কলকাতা লিগে বাংলার ছেলেরা খেলে।
কেন 7 জন বাইরের ছেলে খেলবে? তাহলে 4 জনে কী করে আমাদের প্লেয়াররা উঠে আসবে? আজকে দেখুন মোহনবাগান ক্লাব আইএসএল জিতছে, আশা করছি এবছরও তারা জিতবে, যেভাবে তারা এগিয়ে চলেছে তাদের বিজয়ের। কিন্তু মোহনবাগান ক্লাবে কজন বাংলার খেলোয়াড়? একজন, অধিনায়ক সুভাষিস বোস। আরেকজন আছেন দিব্যেন্দু বিশ্বাস, আমরা সবাই জানি না। এত বড় টিম, কত কোটি টাকার টিম আমি জানি না, 70 না 80 না 90 কোটি টাকার টিম, তাতে বাংলার মাত্র 2 জন। কেন? মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন মানে ভারত সেরা, আর মোহনবাগান কলকাতা লিগে প্রথম 5-এ থাকে না। এটা কিন্তু মোহনবাগানকেও ভাবতে হবে। মোহনবাগানের কাজ শুধু, মোহনবাগান একটা ইতিহাস। মোহনবাগান ফুটবল সেই 1911 স্বাধীনতা আন্দোলন থেকে মোহনবাগান। তো মোহনবাগানকে শুধু ট্রফির জন্য মোহনবাগান জন্মায়নি, মোহনবাগানকে প্লেয়ার তৈরি করার জন্য জন্মগ্রহণ করতে হবে, তাহলেই তো হবে মোহনবাগান ক্লাব। কোনো চিন্তার নেই, তোমরা ভালো খেলো, তোমরা ভালোভাবে চলো। আমি একটা কথা বলবো যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এত বেশি বিদেশি প্লেয়ার আনার কোনো কারণ নেই। আমাদের ছেলেরা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। দিয়ে দেখুন না, আমাদের বাংলার ছেলেরা অনেক ভালো। আমি এটা খুব দুঃখ পাই, আমি যখন দেখি তখন ভাবি যে এতগুলো প্লেয়ার ছুটছে, একটা প্লেয়ার খালি বাংলার কেউ রয়েছে, সে ক্যাপ্টেন, আর কেউ নেই। এটা কিন্তু আমি আবেদন করব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানকে যে এত ভালো ভালো প্লেয়ার আছে, ওদের সঙ্গে কেন রাখা হবে না? এটা আমি বারবার বলছি। আপনারা রাগ করলে করতে পারেন, কিন্তু আমি বলবো বাংলার ফুটবল, বাংলার ব্যাপার। একটু আগে মন্ত্রী বলে গেছেন, এবং বাংলার থেকে না হলে কোনোদিন আমি দেখিনি ফুটবল কোথায়। সেই জন্যে আমার আবেদন রইল, আরেকটা আবেদন রইল, আপনারা ভালো করে চলুন, কোনো অসুবিধা নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান আমি দেখতে চাইছি ওই টুর্নামেন্ট হচ্ছে যেটা, সেখানে 1, 2, 3। বাংলা দলের সম্বর্ধনা অনুষ্ঠান জমিয়ে দিলেন কোচ সঞ্জয় সেন। তার বক্তব্যে উঠে এলো কলকাতার 3 প্রধানে কেন জায়গা হবে না বাংলার ফুটবলারদের। ক্ষোভের সঙ্গে তিনি 3 প্রধানকে বার্তা দিলেন। মোহনবাগান ক্লাবে দাঁড়িয়ে সাহসী মন্তব্য সঞ্জয়ের। শ্রেষ্ঠা 2017-18 মরশুম যখন আমি ছিলাম, নরহরি শ্রেষ্ঠাকে আমি খেলাচ্ছিলাম এবং সৌরভ দাসকে খেলাচ্ছিলাম, যে গতকাল জামশেদপুরের হয়ে মোহনবাগানের এগেন্সটে খেলছিল মিডফিল্ডার। আই এম ভেরি মাচ প্রাউড। এই নরহরি শ্রেষ্ঠার জন্য অনেক গালাগালি আমাকে শুনতে হয়েছে এই মাঠে এবং ইডেন গার্ডেনে, সল্টলেক স্টেডিয়ামে নরহরি শ্রেষ্ঠাকে কেন খেলানো হচ্ছে। আজকে নরহরি শ্রেষ্ঠা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে একটা প্রাপ্য। এবং গতকাল যখন আমি দেখছিলাম সৌরভ দাস মোহনবাগানের বিপক্ষে খেলছে, এই যে বাঙালি 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 করে, অঙ্কিত মুখার্জি খেলছে চেন্নাইতে, সৌরভ দাস, প্রণয় হালদার খেলছে জামশেদপুরে, হোয়াই নট ইন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান? এই বুকের পাটাটা কবে দেখাবে এই দলের কর্মকর্তারা, সেটাই দেখব। এবং চাকু মান্ডি অ্যান্ড আদিত্য পাত্র, they have joined East Bengal senior team. They are now in Goa. So this is the progress they have made. প্রয়াত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের কিংবদন্তি ফুটবল তারকা ডেনিস ল। যদিও ভক্তদের কাছে দ্য কিং নামেই জনপ্রিয় ছিলেন তিনি। তার ফুটবল কেরিয়ার ইংল্যান্ডের হাডার্সফিল্ড টাউনে শুরু হলেও কেরিয়ারের সেরা সময় তিনি কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। 1962 থেকে 1973 টানা 11 বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ডেনিস। 404 ম্যাচে রয়েছে 237টি গোল। 1964 সালে একমাত্র স্কটিশ প্লেয়ার হিসেবে ব্যালন ডি'র জেতেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ডেনিস। অবশেষে 84 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই স্কটিশ তারকা। তার মৃত্যুতে শোকস্তব্ধ আন্তর্জাতিক ফুটবল মহল। জানুয়ারির উইন্টার উইন্ডোতে ফরাসি ক্লাব পিএসজি তাদের প্রথম খেলোয়াড় হিসেবে দলে নিল খিচা কাভারাৎসকেলিয়াকে। 23 বছর বয়সী জর্জিয়ার এই উইন্ডারকে ভালোবেসে অনেকেই জর্জিয়ান মেসি নামে ডাকে। 2022 সালে নাপোলিতে যোগ দেওয়া কাভারাৎসকেলিয়ার চুক্তি ছিল 2027 সাল পর্যন্ত। গত মরশুমে নাপোলির হয়ে 19 ম্যাচে 5টি গোল এবং 3টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। এবার 7 কোটি ইউরোর বিনিময়ে 2029 সালে জুন মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি করল পিএসজি। 2023 সালে বেলজিয়াম কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার আলোচনায় ছিলেন দোমেনিকো তেদেস্কো। তার সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় জাতীয় দলে খেলছিলেন না রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া। সেই তেদেস্কোকে এবার বরখাস্ত করল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন, যার অন্যতম মূল কারণ টানা হার। গত নভেম্বরে নেশন লিগে ইসরায়েলের কাছে হারের পর থেকেই কোচ বদলের সম্ভাবনা আরও জোরালো হয়ে ওঠে। তাই 2026 সাল পর্যন্ত তেদেস্কোর সঙ্গে চুক্তি থাকলেও শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
মাঠেই খেলতে গিয়ে মৃত্যু ফুটবলারের। 16 বর্ষীয় ব্রাজিলিয়ান তরুণের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ ব্রাজিল ফুটবল মহল। প্রতিপক্ষের একটি শট বাঁচাতে গিয়ে সেই বল লাগে এডসন লোপেজ গামার বুকে। এরপরই মাঠেই লুটিয়ে পড়ে সেই কিশোর, আর উঠে দাঁড়ায়নি। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এডসন। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত, তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দীর্ঘ অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জসপ্রীত বুমরার সঙ্গে এবার মোহাম্মদ শামিও। বিশ্বকাপের পর এই প্রথমবার দেশের জার্সিতে ওডিআই ফরম্যাটে নামতে চলেছেন মোহাম্মদ শামি। শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক অজিত আগারকার, সঙ্গে রোহিত শর্মা। ভারতীয় দল কেমন হতে পারে এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানান গুঞ্জন। অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হয়েছেন শুভমান গিল। এছাড়া দলের সুযোগ পেয়েছেন এবার যশস্বী জয়সওয়ালও। দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড। অস্ট্রেলিয়া সফরের পরই মোহাম্মদ সিরাজের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলেন না মোহাম্মদ সিরাজ। কেন এমন সিদ্ধান্ত, তাও অবশ্য জানিয়ে দিলেন প্রধান নির্বাচক এবং অধিনায়ক রোহিত শর্মা। নতুন এবং পুরনো দুই বলই সাবলীল এমন বোলারদেরই এবার সুযোগ দেওয়া হয়েছে। বুমরা রয়েছেন, সেই সঙ্গে মোহাম্মদ শামিও দলে এসেছেন। এছাড়াও বুমরার জন্যই ব্যাকআপ হিসেবে অর্শদীপ সিংকেও রাখা হয়েছে। রোহিত শর্মার মতে পুরনো বলে সেভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারেন না মোহাম্মদ সিরাজ, কিন্তু শামি, বুমরা এবং অর্শদীপরা সেই কাজটা করতে পারেন। সেই সমস্ত কথা বিচার করেই নাকি এই তিন পেসারকে স্কোয়াডে তুলে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-20 স্কোয়াড ঘোষণা হয়েছে। সূর্যকুমার যাদব অধিনায়ক হলেও সহ অধিনায়কের জায়গা থেকে সরানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেই সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক। শেষ দ্বিপাক্ষিক টি-20 সিরিজেও ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজ জিতেও ছিল ভারতীয় দল। এরপর হঠাৎই হার্দিকের দায়িত্ব হারানো নিয়ে হতবাক দীনেশ কার্তিক। ভারতীয় দলের ক্রিকেটারদের আরও শৃঙ্খলাবদ্ধ করতে বেশ কিছু নতুন গাইডলাইন তৈরি করেছে বিসিসিআই। বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে বিশ্রী হারের পরই আরও নড়ে চড়ে বসেছিলেন বোর্ড কর্তারা। এবার ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত শেফেদে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বোর্ড। শোনা যাচ্ছে এবার থেকে দলের সঙ্গে একের পরিবর্তে দুজন শেফকে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। ক্রিকেটাররা অনেকেই নিজেদের ডায়েট এবং নিউট্রিশনের জন্য আলাদা শেফ নিয়ে যেতেন, তারা অবশ্য টিম হোটেলেও থাকতেন না। ক্রিকেটারদের সেই সুবিধাও এবার বন্ধ হতে চলেছে। বাকি সব খেলার আপডেট কি? দাবা, হকি, ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। ইন্ডিয়ান ওপেনের শুরুটা ভালো করলেও আরও একবার ব্যর্থতার মুখ দেখতে হলো ভারতীয় স্যাডলার পিভি সিন্ধুকে। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। প্যারিস অলিম্পিক্সের পর আরও একবার হতাশ করলেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা। গত কয়েক বছরে চৌডাঘাতের কারণে একাধিক টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে সিন্ধুকে। কিন্তু কোচ বদলের পর আশা করা হচ্ছিল সাফল্য মিলবে, কিন্তু না। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মারিস্কা টুংচুংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন সিন্ধু। ম্যাচের ফলাফল 9-21, 21-19, 17-21। ইন্ডিয়ান ওপেন থেকে সিন্ধু বিদায় নিলেও শেষ চারে পৌঁছলেন ভারতের সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। কোয়ার্টার ফাইনালে কোরিয়ান জুটি জিন ইয়ং এবং ক্যাং মিন ইহুকে হারিয়ে দেন তারা। ম্যাচের ফলাফল 21-10, 21-17। মাত্র 41 মিনিটে ম্যাচ জিতে ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাত্বিক চিরাগ জুটি। খো-খো বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। দুর্দান্ত পারফরমেন্সে ভর করে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দল 93 পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। অন্যদিকে ভারতের পুরুষ দল তাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে 60 পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেখানে তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। হয়ে গেল প্রথম সাউথ এশিয়া মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। সেখানেই ভারতের হয়ে দুরন্ত পারফরমেন্স করলেন প্রদ্যুৎ দে। 110 মিটার হার্ডেলের প্রথম স্থানের পাশাপাশি 400 মিটার হার্ডেল রেসে হয়েছেন দ্বিতীয় এবং 4x400 মিটার রিলে রেসে তৃতীয় স্থান পেয়েছেন তিনি। দেশের হয়ে কেরিয়ারের শেষ প্রতিযোগিতায় এমন পারফরমেন্স করতে পেরে উচ্ছ্বসিত প্রদ্যুৎ। খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। স্ত্রী পরিবার সঙ্গে থাকায় বা কেউ আলাদাভাবে যাতায়াত করার জন্য আমরা সিরিজ হারিনি। জঘন্য ক্রিকেট খেলাই হারের কারণ। ঘরের মাঠেও ভালো ব্যাট করতে পারিনি। অফ ফর্মে থাকা প্লেয়াররাও খেলেছে দলে। এগুলোর সমাধান না করে মাঠের বাইরের বিষয়কে প্রাধান্য দিচ্ছি আমরা।
3 জন পেসার, 1 জন বোলিং অলরাউন্ডার, 4 জন স্পিনার, 2 জন উইকেট কিপার এবং 5 জন ব্যাটার। ভালো দল বাছাই করেছে ভারত। ইউএস ওপেনের 5টি ট্রফি, ফরাসি ওপেনের 5টা প্লেট, উইম্বলডনের 5টি ট্রফি, অস্ট্রেলিয়ান ওপেনের 1টি ট্রফি এবং টেনিস হল অফ ফেম ট্রফিটি গাড়িতে ছিল। কিছু জিনিস রাখার জন্য বাড়ির মধ্যে ঢুকেছিলাম, সেগুলো রেখে বাইরে গিয়ে দেখি গাড়িটাই কেউ চুরি করে নিয়ে চলে গিয়েছে। গাড়ির মধ্যে থাকা সব চুরি হয়ে গিয়েছে। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।